আচ্ছা, এবার আমরা চলে আসছি সংক্ষিপ্ত উত্তরধর্মী যেগুলো আছে সেগুলোতে। তো সংক্ষিপ্ত উত্তরধর্মীর আমি যেটা করেছি, প্রথমেই 4 নম্বরের অঙ্কটা করছি। 4 নম্বরের অঙ্কটা এখানে বলা আছে যে একটি সরল রেখা 3,5 বিন্দুগামী এবং অক্ষ দুটির মধ্যে রেখাংশটির ছিন্ন অংশ ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। সরল রেখাটির সমীকরণ এবং মূল বিন্দু থেকে তার লম্ব দূরত্ব নির্ণয় করা। এবার দেখ, আমাকে প্রথমে সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে হবে। তো আমাদের প্রথম যেটা উদ্দেশ্য হয়, সরলরেখার সমীকরণটা আমরা কত সহজে বার করতে পারব। তো এখানে যেটা বলা হয়েছে যে একটা সরলরেখা আছে, সরলরেখাটা 3,5 বিন্দুগামী। তো 3,5 বিন্দুগামী এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেই ছেদবিন্দুদ্বয়ের ছেদাংশের মধ্যবিন্দু হচ্ছে 3,5। তাহলে আমি এই দুটো কর্নার বিন্দু ধরে নিই। এক্স অক্ষকে ছেদ করেছে a,0 বিন্দুতে, আর ওয়াই অক্ষকে ছেদ করলে 0,b বিন্দুতে। অর্থাৎ এক্স অক্ষের ছেদিতাংশ a এবং ওয়াই অক্ষের ছেদিতাংশ b। সেই জন্য আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদিতাংশ a আর b ধরে নিয়েছি। তার মানে এই দুটো বিন্দু পেয়ে গেলাম, এদের মধ্যবিন্দু হচ্ছে 3,5। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি আমরা জানি, a + 0/2, অর্থাৎ a/2 = 3 হবে আর b/2 = 5 হবে। তো এখান থেকে আমি a আর bটা ইজিলি পেয়ে গেলাম। a আর b ইজিলি পেয়ে গেলে ছেদিতাংশ আকারে দেখ খুব সহজে সরল রেখার সমীকরণটা পাওয়া যায়, x/6 + y/10 = 1। তো এটাকে সিম্পলিফাই করে আমি পেয়েছি 5x + 3y = 30। এবার এখান থেকে আমাদের যেটা কাজ হবে, এটাকে অভিলম্ব আকারে নিয়ে যাওয়া, কারণ মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব ক্যালকুলেট করতে হবে। তো অভিলম্ব আকারে নিয়ে গেলে কি করব, √5² + 3² দিয়ে এটাকে ভাগ করব, অর্থাৎ √25 + 9। 25 + 9 হলে এটা হয়ে যাবে √34। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে সমীকরণটিকে অভিলম্ব আকারে প্রকাশ করেছি। অভিলম্ব আকারে প্রকাশ করে তা কি পাচ্ছি, 5x/√34, 3y/√34, 30/√34। অর্থাৎ মূল বিন্দু থেকে দূরত্ব হয়ে যাচ্ছে 30/√34। ঠিক আছে, নেক্সট আমরা চলে এসেছি 6 নম্বর অঙ্ক। যেগুলো আমি স্কিপ করছি সেগুলো কিন্তু সব হোমওয়ার্ক, সেটা নিশ্চয়ই বুঝতেই পারছিস। আচ্ছা, 6 নম্বরে বলছে যে x cos α + y sin α = 4 সরল রেখাটি অক্ষ দুটি দিয়ে যে রেখাংশ ছেদিত হয় সেই রেখাংশের মধ্যবিন্দুর সঞ্চার করে। অর্থাৎ এই যে সরলরেখাটা আছে, সেই সরলরেখাটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে। এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে বা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই ছেদ বিন্দুটার মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দু তার সঞ্চারপথ। অর্থাৎ এই আলফার ভ্যালুগুলো সঞ্চারপথ কেন হচ্ছে এখানে, যে আলফার ভ্যালুগুলো চেঞ্জ হওয়ার সাথে সাথে এই সরলরেখার ইকুয়েশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ সরলরেখাগুলো কি হচ্ছে, ডিফারেন্ট সরলরেখা হচ্ছে। এই ডিফারেন্ট সরলরেখা ডিফারেন্ট বিন্দুতে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করছে, অর্থাৎ মধ্যবিন্দুগুলো পাল্টে যাচ্ছে। মধ্যবিন্দু পাল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে এই মধ্যবিন্দুগুলোর ডিফারেন্ট মধ্যবিন্দু আমরা পাচ্ছি আলফার বিভিন্ন ভ্যালুর জন্য। তো এই আলফার বিভিন্ন ভ্যালুর জন্য মধ্যবিন্দু যদি ডিফারেন্ট পাচ্ছি, তো সেই মধ্যবিন্দুগুলোকে যদি আমি একটা সরলরেখা দ্বারা যোগ করতে থাকি, তো তার একটা সঞ্চারপথ পাবো। সেই সঞ্চারপথের সমীকরণটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তার মানে আমরা এখানে কি করছি, প্রথমে এটাকে ছেদিতাংশ আকার করব। এবার ছেদিতাংশ আকার করার ফলে এটা হয়ে গেল x/4/cos α, y/4/sin α = 1। তাহলে এক্স অক্ষকে ছেদ করছে 4/cos α, 0, আর ওয়াই অক্ষকে ছেদ করছে 0,4/sin α। এবার এদের মধ্যবিন্দু স্থানাঙ্ক কি, যে 4/cos α + 0/2, তাহলে আলটিমেটলি 2/cos α, আর এটা হয়ে যাচ্ছে 2/sin α। এটা হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক। এবার যে কোনো একটা অবস্থানে মধ্যবিন্দু স্থানাঙ্ক যদি h, k হয়, তাহলে এইচটা অ্যাকচুয়ালি 2/cos α ফর্মে থাকবে, কেটা থাকবে 2/sin α ফর্মে। তো এখানে সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কাজ একটাই, যে আলফাটাকে ভ্যানিশ করে দেওয়া। ঠিক আছে, আলফাটাকে ভ্যানিশ করে দেওয়া, আলফাটাকে ভ্যানিশ করে আমরা যে সমীকরণটা পাবো সেটাই হবে আমাদের সমীকরণ। তো cos α = এখানে পাচ্ছি 2/h, আর sin α = 2/k।
আমরা কি জানি কস আলফা সাইন আলফার মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক আছে, কি কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকাল টু 1। তো সেখানে কসের মান আর এই সাইনের মান যদি বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে 4/h স্কোয়ার প্লাস 4/k স্কোয়ার ইজ ইকাল টু 1। তাহলে এটাই হয়ে গেল আমাদের সঞ্চার পথের সমীকরণ। তো সঞ্চার পথে আমরা এইচ আর কে রাখি না, যেহেতু সমীকরণ বলছি, আমরা এইচটাকে এক্স দিয়ে এবং কেটাকে ওয়াই দিয়ে ট্রান্সফার করে দিই, করে এটা হয়ে যায় আমাদের সঞ্চার পথের সমীকরণ। তো সঞ্চার পথের সমীকরণটা আমরা এইভাবে লিখছি 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইজ ইকাল টু 1/4। আচ্ছা, নেক্সট আমি করেছি 11 অঙ্কটা। 11টা করিনি, 11টা উদাহরণ দেখতে বলেছি। অ্যাকচুয়ালি এখানে 11টা খুবই সোজা। দেখ, এখানে বলা আছে সরলরেখাটি এমনভাবে গতিশীল যে সব অবস্থানে a প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু 0। এবার এখানে যেহেতু a প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু 0, আমরা এখানে বলতে পারি যে a ইন্টু 1 প্লাস বি ইন্টু 1 প্লাস সি ইজ ইকাল টু 0। অর্থাৎ এই সমীকরণটা সবসময়ই 1,1 বিন্দুগামী। এটাকে একটু গুছিয়ে লিখতে হবে। a প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু 0, তার মানে আমরা লিখতে পারি a ইজ ইকাল টু এক্স এর পরিবর্তে 1 এবং y এর পরিবর্তে 1 বসিয়ে যে সমীকরণটা আসছে, যে শর্তটা আসছে, সেটা সবসময় সিদ্ধ হচ্ছে যে কোনো অবস্থানে। সেই জন্য সবসময় এটা 1,1 বিন্দুগামী হচ্ছে, অর্থাৎ স্থির বিন্দু যেটা সেটা কিন্তু 1,1। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি 12 অঙ্কটা। 12তে বলছে একটা সমীকরণ দেওয়া আছে, সবসময় একটা স্থির বিন্দু দিয়ে যায় এবং ওই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তো এটা বলেই দিয়েছে যে সবসময় একটা স্থির বিন্দু দিয়ে যাচ্ছে। আমি ধরে নিলাম যে এই সরলরেখাটা সবসময় এইচ কমা কে যে স্থির বিন্দু সেটা দিয়ে যাচ্ছে। তাহলে এক্স এর পরিবর্তে এইচ আর ওয়াই এর পরিবর্তে কে বসালাম। বসানোর ফলে কি করছি দেখ, প্রথমে যে এটাকে কমন নিয়ে এইচগুলো যা আসছে, এইচগুলো দিয়ে এটাকে কমন নিয়ে যা আসছে সেটা লিখছি, আর বি কমন নিয়ে যেটা আসছে সেটা লিখছি। ঠিক আছে? তো এই যে দুটো আকার আমি পেলাম, এ আর বি নট ইকুয়ালস টু 0, এ আর বি নট ইকুয়ালস টু 0, তার মানে এই যে এর সঙ্গে যেটা গুণ আছে সেটা 0 হবে এবং বির সঙ্গে যেটা গুণ আছে সেটা 0 হবে। এইটাকে মানে এই দুটোকে 0 করার ফলে যে সমীকরণটা আমরা পাচ্ছি, সেই সমীকরণ দুটোকে সমাধান করলে এইচ আর কে এর ভ্যালু আমরা পেয়ে যাব। তো বজ্রগুণন পদ্ধতিতে আমি এখানে এইচ আর কেটা সমাধান করেছি, সমাধান করে এইচ পেয়ে গেলাম 2/5, কে পেয়ে গেলাম 3/5। তার মানে সরল রেখাটা সবসময় 2/5, 3/5 এই বিন্দুগামী হচ্ছে। ঠিক আছে? যদি এখানে কোনো কারণে এইচ এবং কে এর মান নির্ণয় করা না যেত তাহলে আমরা জানতাম যে যে কথাটা বলা আছে সেটা সত্যি নয়। আচ্ছা, নেক্সট আমরা আলোচনা করছি 13 নম্বরের অঙ্ক। দেখাও যে এক্স কস আলফা ওয়াই সাইন আলফা ইজ ইকাল টু পি সরলরেখার সমীকরণকে নিচের আকারে প্রকাশ করা যায়। তো আমি কি করছি, এক্স কস আলফা ওয়াই সাইন আলফা ইজ ইকাল টু পি, এটা জাস্ট সিম্পল ক্যালকুলেশন আর কিছুই না। পি মানে এখানে পি ইন্টু 1, 1কে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা লেখা যায়, তো সেটাকে পি কস স্কোয়ার আলফা পি সাইন স্কোয়ার আলফা লিখেছি। এবার কস আর সাইনগুলোকে দুই দিকে নিয়ে চলে গেলাম, তারপর কমন নিয়ে জাস্ট এই ফর্মটা করেছি। এবার এটা যেহেতু এটা কমন ফর্ম, মানে এটা দুটো ইকুয়াল এলো, দুটো অনুপাতের মতো, তো এটাকে ইকুয়ালস টু আর লিখে দিলাম, তাহলেই হয়ে গেল, কোনো ব্যাপার নেই। এটা খুবই সোজা একটা জিনিস। নেক্সট আমরা করছি 19 নম্বরের অঙ্ক। 19 নম্বরে কি বলেছি, একটি আলোক রশ্মি 1,2 বিন্দু থেকে এসে এক্স অক্ষে অবস্থিত এ বিন্দুতে প্রতিফলিত হয়ে 5,3 বিন্দুগামী হয়। বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। এবার দেখ একটু জিনিসটা বলি, যে ধর 1,2 বিন্দু দিয়ে এলো, এ বিন্দুতে আপতিত হলো, হওয়ার পরে প্রতিফলিত হয়ে গেল 5,3 বিন্দু দিয়ে। যেহেতু এই বিন্দুটা এক্স অক্ষের বিন্দু অবস্থিত, সেই জন্য স্থানাঙ্ক অবশ্যই a,0, অর্থাৎ y এর পজিশনটা 0 হয়ে যাবে। ঠিক আছে? এইবার ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে এই দুটো সরল রেখা, যে এদের মধ্যে সম্পর্কটা কীরকম। সম্পর্কটা একটা কমন সম্পর্ক পাচ্ছি, এই যে সরলরেখাটা, এই সরলরেখার নতি, অর্থাৎ এটা যদি আলফা হয় বা এটা যদি থিটা হয়, তাহলে এটার নতি কত হবে। আমরা আলো পড়েছি, ক্লাস 10-এ পড়েছি আলো, তো সেখানে আমরা জানি যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সেম হয়, তাই তো? তো এটা যদি আমার আপতন কোণ হয়, এটা আমার প্রতিফলন কোণ, তাহলে এই দুটোর মান সেম।
ঠিক আছে, আমি কি করছি, এই দুটো এখান থেকেই আপতিত রশ্মির আপতন বিন্দু থেকে আমি কি করলাম, এটা লম্ব টেনে দিলাম এক্স অক্ষের উপরে। তাহলে এই টোটালটা মিলে 90 ডিগ্রি। এবার ধরে নে এটা θ1, তাহলে এটা যদি θ1 হয় তাহলে এটাও θ1, অবশ্যই এটা θ1। এবার এটা θ1 প্লাস θ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে এটা যদি θ হয় তাহলে এই কোণটাও অবশ্যই θ। বোঝা গেল? এবার ব্যাপারটা হচ্ছে, তাহলে এইটা যদি ফার্স্ট সরলরেখা হয়, বা যেহেতু এটা 1,2 দিয়ে লিখছি, এটা যদি আমাদের ফার্স্ট সরলরেখা হয় তাহলে এটা আমাদের সেকেন্ড সরলরেখা। তাহলে সেকেন্ড সরলরেখার আনতি যদি θ হয়, তাহলে ফার্স্ট সরলরেখার আনতিটা কত হচ্ছে? এই টোটালটা 180 ডিগ্রি, তো টোটালটা 180 ডিগ্রি। তার মানে আমাকে যে কোণটা ক্যালকুলেট করতে হবে, আমি একটু রেড কালি দিয়ে দেখাই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। এই যে কোণটা, সেই কোণটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে এই কোণটার মান কত? 180 থেকে θ বাদ। তার মানে একটা কোণের আনতি যদি θ হয়, একটা সরলরেখার আনতি যদি θ হয়, অর্থাৎ এইটা, তাহলে আর একটা সরলরেখার আনতি হয়ে যাচ্ছে 180 মাইনাস θ। এটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। তার মানে একটার নতি হবে ট্যান থিটা, আর একটার নতি হবে ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ মাইনাস ট্যান থিটা। ঠিক আছে, তাহলে একটা যদি ট্যান থিটা হয় আর একটা হবে মাইনাস ট্যান থিটা। এবার এই নতিটা খুব ইজিলি ক্যালকুলেট করা যাবে কিভাবে? যেহেতু আমরা একটা বিন্দু 1,2 জানি, আর একটা বিন্দু a,0, এখানেও ঠিক তাই, আর একটা বিন্দু a,0 আর একটা বিন্দু 5,3। তাহলে ট্যান থিটাটা আমি জানি না কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, ঠিক আছে? তো আমি একটাকে ট্যান থিটা ধরলাম, এটা ধরে নিচ্ছি 2,1 দিয়ে যেটা যাচ্ছে সেটা পজিটিভ, তো ট্যান থিটা অ্যাঙ্গেল করছে। 1,2 বিন্দু দিয়ে যেটা যাচ্ছে সেটা এক্স অক্ষ সঙ্গে থিটা কোণ উৎপন্ন করছে, আর 5,3 বিন্দুতে প্রতিফলিত রশ্মি এক্স অক্ষের ওপরে 180 ডিগ্রি মাইনাস থিটা কোণ করছে। ঠিক আছে, তো সেটা করার ফলে আমরা যেটা পেলাম যে y1 মাইনাস y2 বা y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এই ফর্মে করলাম। এই ফর্মে করলে ট্যান থিটার ভ্যালু আসছে 2/1 মাইনাস a। একই রকমভাবে ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আসছে 3 মাইনাস 0/5 মাইনাস a, অর্থাৎ 3/5 মাইনাস a। তো এটা মাইনাস থিটা, তো মাইনাস ট্যান থিটা, মাইনাস থিটা তো না, মাইনাস ট্যান থিটা। তো এখান থেকে আমরা ট্যান থিটা একটা পেয়েছি, তাহলে এখানে সাবস্টিটিউট করে দেবো। সাবস্টিটিউট করার ফলে আমরা পেয়ে যাচ্ছি 2/1 মাইনাস a ইজ ইকুয়াল টু 3/5 মাইনাস a। এটাকে জাস্ট সিম্পলিফাই করেছি, সিম্পলিফাই করে এর ভ্যালু পেলাম 13/5, অর্থাৎ এর স্থানাঙ্ক হয়ে গেল 13/5,0। ঠিক আছে, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং অঙ্কটা খুব সুন্দর। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি 20 নম্বরের অঙ্ক। 20 নম্বর অঙ্ক, দুটো সরলরেখা দেওয়া আছে। সরলরেখার ছেদবিন্দুগামী যেসব সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক, তাদের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমেই আমরা কি করব, সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করব। এটা দুরকমভাবে করা যেতে পারে, যে এই দুটো সরলরেখাকে সমাধান করা যেতে পারে, সমাধান করে তারপরে ওই ছেদবিন্দুগামী এবং মূল বিন্দু থেকে দূরত্ব 2 একক এটা ধরে করা যেতে পারে, বা আমি যেভাবে করেছি সেইভাবেও করতে পারো। তো আমি কি করলাম, দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণের সাধারণ আকার হচ্ছে এটা, কে দিয়ে লেখা। তো কে দিয়ে লেখার ফলে আমি এটাকে কি করলাম, এবার সিম্পলিফাই করছি। 3 প্লাস 2k ইন্টু এক্স, 4 প্লাস 5k ইন্টু ওয়াই, আর মাইনাস 4 প্লাস 2k ইজ ইকুয়াল টু 0 হলো। এটাকে অভিলম্ব আকারে করে নিতে গেলে আমাকে প্লাস মাইনাস রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে। রুট ওভার দিয়ে ডিভাইড করলাম। এবার বলা আছে যে আমাদের এই যে জিনিসটা, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু 2 হবে। লম্ব দূরত্ব, মূল বিন্দুকে লম্ব দূরত্ব হবে 2। তাহলে এই পাশটা পি, ডান দিকটা, তাহলে ডান দিকটা ইজ ইকুয়াল টু 2, ডান দিকটা ইজ ইকুয়াল টু 2 হলে এবার এটাকে সিম্পলিফাই করেছে। এটা শুধুমাত্র ক্যালকুলেশন আছে, ছবি দেখলেই বুঝতে পারবি যে ক্যালকুলেশনটা কীভাবে করা আছে। এখান থেকে আমি জাস্ট ক্যালকুলেশনটা আমি আর ডেসক্রাইব করছি না, ক্যালকুলেশনটা দেখে যদি বুঝতে অসুবিধা হয় তখন জিজ্ঞাসা করবি। তো ক্যালকুলেশনটা করে আমি কের দুটো ভ্যালু পেয়েছি, একটা -12 আর একটা পেয়েছি -3/2। তো -12 আর -3/2টা আমি 3 নম্বর সমীকরণে বসিয়ে দিয়ে দুটো সমীকরণ পেয়েছি। একটা পাচ্ছি 4x + 3y - 10 = 0, আর একটা পাচ্ছি y = -2। ঠিক আছে, এই দুটো সরলরেখা আমি পেলাম। তাহলে এই দুটো আমাদের সরলরেখার সমীকরণ।
নেক্সট আমি চলে আসছি 24 তিনটে সরলরেখা দেওয়া আছে। সরলরেখা তিনটে সমবিন্দু হলে দেখাও যে তিনটে বিন্দু, এই তিনটে বিন্দু সমরেখা। এবার তিনটে বিন্দু সমরেখা হওয়ার শর্ত কিন্তু আমরা ক্লাস 9-এ পড়েছি যে কিভাবে তিনটে বিন্দু সমরেখা হয়। তো তিনটে বিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে আমরা ক্লাস 9-এ শিখেছি। ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয়ে যায় বিন্দু তিনটি সমরেখা হয়। তো সেই শর্ত কিন্তু আমরা জানি। এবার আমাদের এখানে কাজ হলো দুটো সরলরেখাকে প্রথমে সমাধান করা। দুটো সমীকরণকে প্রথমে সমাধান করলাম, সমাধান করার ফলে এক্স আর ওয়াই পেলাম। এই যে এক্স আর ওয়াইটা পেলাম, যদি এই তিনটে বিন্দু সমবিন্দু হয়, অর্থাৎ এই যে তিনটে সরলরেখা, এই তিনটে সরলরেখা যদি সমবিন্দু হয়, তাহলে প্রথম দুটো ছেদবিন্দু 3 নম্বর সরলরেখার উপরে থাকবে। তাহলে প্রথম দুটো ছেদবিন্দু 3 নম্বর সরলরেখার উপরে থাকে, তাহলে এক্স আর ওয়াই এর পরিবর্তে আমি এই দুটো মান বসিয়ে দেবো। তো সেটাই আমি করছি, এক্স আর ওয়াই এর পরিবর্তে এই দুটো মান বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে সিম্পলিফাই করছি। সিম্পলিফাই করে যে ফর্মটা এলো সেটা হচ্ছে a1 মাইনাস b2 a1 ইন্টু b2 মাইনাস b3, a2 ইন্টু b3 মাইনাস b1, a3 ইন্টু b1 মাইনাস b2 ইকুয়াল টু 0। এটা এলো। এবার ডান দিক, বাঁ দিকটা কি? বাঁ দিকটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলের ডবল, তাই তো? এটার সঙ্গে একটা হাফ গুণ থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হতো। তো হাফ গুণ করলেও এটা ডান দিক বাঁ দিকে কোনো চেঞ্জ হবে না, 0ই থাকবে, বুঝতেই পারছিস। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 হয়ে যাচ্ছে। a1 a2 b1 b2 c1 a1 b2 a2 b2 এবং a3 b3, এই তিনটে বিন্দু দিয়ে যে ত্রিভুজ তৈরি হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 আসছে। ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয় অবশ্যই বিন্দু তিনটি সমরেখা, সেটা আমরা পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে 25 নম্বর। এটাও খুব ইজি। দুটো সমীকরণ দেওয়া আছে। সমীকরণটা বলেছে আলফা কমা বিটা বিন্দুগামী, আচ্ছা আলফা কমা বিটা বিন্দুগামী এবং দুটো সরলরেখা দেওয়া আছে তাদের ছেদ বিন্দুগামী। সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো সেই সরলরেখার সমীকরণ কী হবে? প্রথমে আমি বলে দিলাম যে ছেদবিন্দুগামী সরলরেখা আমি এভাবে লিখছি। তো ছেদবিন্দুগামী সরলরেখা এটা যদি আবার আলফা কমা বিটা বিন্দুগামী হয়, তাহলে এক্স জায়গায় আলফা, ওয়াই জায়গায় বিটা বসিয়ে আমরা কে এর মানটা নির্ণয় করছি। কে এর মানটা পেয়ে গেলাম। এবারে কে এর মানটা 3 নম্বর সমীকরণে সাবস্টিটিউট করে দিয়ে যে সিম্পলিফিকেশানটা করেছি সেই সিম্পলিফিকেশান করেই আমরা প্রদত্ত আকারটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই গেল আমাদের 25 নম্বরের পর্যন্ত অঙ্ক। 26-এ বলা আছে প্রমাণ করো যে এই সরলরেখা অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ। অভিলম্ব আকার দেওয়া আছে, এটাকে ছেদিতাংশ আকার করবে ফার্স্টে। তাহলে এক্স অক্ষের ওপর একটা ছেদবিন্দু এবং ওয়াই অক্ষের ওপর ছেদবিন্দুটা পাবে, তাদের মধ্যবিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করে সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করবে। তাহলেই দেখবে পেয়ে যাবে পি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার is equal to 4 into x square y square। তো এই ফর্মটা খুব সহজেই পাওয়া যাবে। আমরা এই যে আকারটা পেয়েছিলাম, এখানে আমরা একটা করেছিলাম, দাঁড়াও দেখাই। এই যে সমীকরণটা একদম সেম এইরকম আসবে, শুধু এখানে 1/4 আছে, তার জায়গায় আসবে 1/p স্কোয়ার। ঠিক আছে, এটা 1/p স্কোয়ার আসবে। এটা একটু আমি সিম্পলিফাই করে দেখিয়ে দিচ্ছি। দেখো 1/x স্কোয়ার, এটা বোধহয় 4 আসবে না, 4p স্কোয়ার আসবে আমার যতদূর মনে হচ্ছে। শুধু 4 আসবে না, এটা 4p স্কোয়ার আসবে। ঠিক আছে, তো যেটা 1 ছিল এখানে 1-এর বদলে p থাকবে। 1-এর বদলে p হয়ে গেলে এখানে যেহেতু 4 ছিল, 4-এর বদলে p আছে, তো এটা 4-এর বদলে যদি p থাকে তাহলে বুঝতেই পারছো এটা হয়ে যাবে p, তাই তো? এটা হয়ে যাবে পি, তাহলে এটা পি বাই কস আলফা, তাহলে এখানে হবে পি বাই কস আলফা। এটা 2 হচ্ছিল, 2 হবে না, এটা হয়ে যাবে তোমাদের পি বাই 2 কস আলফা, এটা হয়ে যাবে পি বাই 2 কস আলফা। ঠিক আছে, তো একই রকমভাবে তো সাইন আলফা ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে? পি বাই 2 কস আলফা। তো তার মানে সেটা না করলে পুরোটাই এক্স্যাক্টলি আসবে না। পি বাই 2 কস আলফা, পি বাই সাইন 2 আলফা, এই জিনিসটা আসছে আমার, যেটা মনে হচ্ছে এরকম আসবে কিছু, যে এক্স ইকুয়ালস টু পি বাই 2 কস আলফা। খুব আলো পড়ছি জায়গাটাতে, সেই জন্য বোঝা যাচ্ছে না, এরকম কিছু একটা আসবে। একবার করে দেখে নিও, আমি আন্দাজে করছি, আমার যতদূর মনে হচ্ছে এটাই আসবে।
তো সেখান থেকে আমরা cos আলফা ইকুয়ালস টু পাবো 2x/p, না সরি p/2x পাবো। আর এদিকে sin আলফা ইকুয়ালস টু পাবো p/2y। sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1, তার মানে p স্কোয়ার প্লাস 4x স্কোয়ার প্লাস p স্কোয়ার বাই 4y স্কোয়ার ইকুয়ালস টু 1। তো সেখান থেকে চলে আসবে p স্কোয়ারটা কমন নিলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, আর এটা হবে 4x স্কোয়ার y স্কোয়ার। হ্যাঁ, এটা আসছে, ঠিক আছে। এটা যদি আমি রাফলি একটু করে দেখালাম, এটা ফ্রেশ করে করবে 26-এরটা। তাহলে এই গেল আমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী। নেক্সট ভিডিওতে আমরা দীর্ঘটা আলোচনা করব।